স্যামসাং গ্যালাক্সি S22 2022 সালে রিলিজ হওয়া একটা ফ্ল্যাগশিপ লাখ টাকার ফোন, আর এই 2025 সালের শুরুর দিক দিয়ে সেটার প্রাইস কমে 30 থেকে 32,000 টাকা হয়ে গেছে। এবং এই প্রাইসে আমার কাছে এতদিন ইউজ করে যেটা মনে হয়েছে যে একটা বেস্ট ফোন হতে পারে এইটাই, কারণ এই প্রাইসে যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এত ভালো স্পেক এবং ক্যামেরা, এত ভালো ডিসপ্লে একটাতেও আমি খুঁজে পাই না। যার কারণে ভিডিও শুরুতেই বলতেছি যে এটা একটা বেস্ট ফোন, বাট বেস্ট ভেবে এই ফোনটা এখনই কিনে নেবেন না, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন, তারপরে চিন্তা করবেন যে এই ফোনটা আসলে আপনার কেনা উচিত কিনা। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদের কাছে এই ছোট্ট ইউনিটটা পাঠানোর জন্য। এটা ছোট্ট হলেও এটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং এর ক্যামেরাও কিন্তু অসাধারণ লেভেলের। আপনি যদি এই স্যামসাং গ্যালাক্সি S22টা ইউজড অথবা নিউ ইনঅ্যাক্টিভ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের শপে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এই S22টা আজ থেকে আরো 1 বছর আগে আমি রিভিউ করি এবং তখন বলছিলাম যে 40 থেকে 44,000 টাকা প্রাইস যে একটা বেস্ট ডিল, বাট এই 2025 সালের শুরুর দিক দিয়ে এসে এটার প্রাইস কিন্তু আরো 10,000 টাকার মতো কমে গেছে। এখন তো এটা আরো বেশি ভালো হওয়ার কথা, কিন্তু না, এত খুশি হওয়ার কিছু নাই। এটার মধ্যে এখন যেই পরিমাণে গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়তেছে, মানে এই ফোনটা আমি রিভিউর জন্য চালাইতেছি, আমার ভয় লাগতেছিল যে কখন এটার মধ্যে গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়ে যায় তাহলে আবার আমার জরিমানা দেওয়া লাগতো, বাট এখন পর্যন্ত এটাতে পড়ে নাই। এই S22 তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চি ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে, যেখানে HDR10+ সাপোর্ট পাচ্ছেন এবং এটার পিক ব্রাইটনেস 1300 নিটস, আর এটার মধ্যে কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে। 30-32,000 টাকা দিয়ে এই ফোনটা কেনার পর যখন এটা হাতে নেবেন আপনার কাছে ফিল হবে যে আপনি একটা ডিসপ্লে ধরে আছেন, কারণ এখনকার সময় 50,000 টাকা দিয়েও নতুন একটা ডিভাইস কিনলে এতটা ভেজেললেস এবং এতটা কোয়ালিটিফুল ভালো একটা ডিসপ্লে আমরা কখনোই দেখে থাকি না। বাট 30-32,000 টাকা দিয়ে যদি আপনি এই S22টা নেন তাহলে কিন্তু এটার মধ্যে আপনি এরকম ভালো লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল, ডে লাইটে যদি আপনি ইউজ করেন কোনো অবস্থাতেই ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না, এবং টাচ রেসপন্স বলেন, ডিসপ্লে কোয়ালিটির কথা বলেন, কালার বলেন, সবকিছুই ছিল একদমই ফ্ল্যাগশিপ লেভেলের। এটার পাশাপাশি আমি সাইড বাই সাইড S24 ইউজ করতেছি এবং ওইটার সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে ওই ডিসপ্লেটা শুধুমাত্র একটু ব্রাইট ছিল এবং বেজেলটা আরেকটু ন্যারো, তাছাড়া খুব একটা ডিফারেন্স আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত এই ডিসপ্লেটার মধ্যে। তাহলে বুঝতেই পারছেন যে এই ডিসপ্লের কোয়ালিটি কতটা ভালো। এত ভালো একটা ডিসপ্লের মধ্যে এভাবে গণহারে গ্রিন লাইন পড়া দেখে আমার নিজেরই মানে আফসোস লাগতেছিল যে এই ডিসপ্লেটার মধ্যে যদি গ্রিন লাইন না পড়তো তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু আমি স্যামসাং এর একটা সমস্যা খুঁজে পেলাম যে যখন আমি S21টা রিভিউ করি তখনও বলছিলাম যে এটার মধ্যে গ্রিন লাইন পড়ে, আর স্যামসাং এর ফোনগুলো দেখবেন যে তারা 2 বছর পরে এসে গ্রিন লাইন পড়তে শুরু করে। যখন ফোনটা মার্কেটে আসে 1-2 বছর কিন্তু গ্রিন লাইন পড়ে না, 2 বছর পরে তাদের যখন মানে 2 বছর পরে জেনারেশনে যে ফোনটা আসবে সেটা যখন মার্কেটে আসে তার কিছুদিন পর থেকেই হচ্ছে গ্রিন লাইন পড়তে শুরু করে। এখন পর্যন্ত S23 যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়তেছে না। দেখা গেছে যে 3-4 মাস পর থেকেই হয়তো বা S23 এর মধ্যেও গ্রিন লাইন পড়তে শুরু করবে, তখন দেখা যাবে যে এই S22 এর মতোই অবস্থা হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে স্যামসাং এটা নিজে থেকেই হয়তো বা আপডেট দিয়ে এই কাজটা করে ফেলে, না হলে 2 বছর পরে এসে কেন গণহারে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে তাদের গ্রিন লাইন পড়তে হবে। এই ফোনটা যে শুধুমাত্র ডিসপ্লে ভালো ব্যাপারটা এরকম না, এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এটার পারফরম্যান্স কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের হয়ে থাকবে। এটাতে 2022 সালের যে ফ্ল্যাগশিপ SoC রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 সেই চিপটা থাকতেছে এবং এটা খুবই পাওয়ারফুল একটা চিপ, সবাই জানেন। স্টিল নাও 2025 সালের শুরুর দিক দিয়ে এসেও এটার পারফরম্যান্স অনেক বেশি ভালো দিচ্ছিল। তার পাশাপাশি তো One UI এর যে মজাটা সেটা পাবেনই, One UI এর স্মুথনেসটা আপনি স্যামসাং ডিভাইসগুলো ইউজ করলে বুঝতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু One UI 7 এর আপডেট আসবে, এটা নিয়েও প্যারা নাই। কিন্তু এই ফোনটা ইউজ করতে গেলে আপনি প্যারা খাবেন হচ্ছে ওভারহিট নিয়ে। এটা এত পরিমাণে হিট হচ্ছিল যে এটা যদি আপনি গরমের দিনে ইউজ করেন আপনার শার্ট আয়রন করতে পারবেন নিশ্চিন্তে, কোনো ধরনের প্রবলেম হবে না। স্ন্যাপড্রাগন 8 Gen 1 ওয়ালা আরো কয়েকটা ফোন আমি ইউজ করছি, বাট এটার মতো এত ওভারহিট হইতে আমি দেখি না। গত বছরে যখন এই S22টা আমি রিভিউ করছিলাম তখনও কিন্তু এটা নিয়ে কমপ্লেন করি এবং এটার অবস্থা এখনো এরকমই, প্রচুর পরিমাণে হিট হয়। এটাতে যদি আপনি এক ম্যাচ PUBG খেলেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের হিট হচ্ছিল। আমি যেহেতু কভার ছাড়াই এটাকে ইউজ করতেছিলাম যার কারণে আমার হাতে হয়তো বা হিটটা একটু বেশি লাগতেছিল, তো ওভারহিটের কারণে হয়তো ডিসপ্লেতে প্রবলেম হতে পারে। কিন্তু এটা যেহেতু 2 বছর ধরে প্রবলেম হয় নাই, কিন্তু 2 বছর পরে এসেই কেন এটাতে প্রবলেম হবে, আর যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে ওভারহিটের কারণে না, এইটা মেবি তারা নিজে থেকে সফটওয়্যার আপডেট দিয়ে এই প্রবলেমটা করে ফেলে। কিন্তু 3 বছর পুরাতন ফোন হিসেবে এই ফোনটা থেকে এখনো যেরকম পারফরম্যান্স পাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট পারফরম্যান্স। ডেইলি লাইফে যদি আপনি ইউজ করতে চান কিংবা গেমিংও করতে চান, পারফরম্যান্স নিয়ে অ্যাটলিস্ট আপনি কোনো অবস্থাতেই হতাশ হবেন না। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু 2টা ভেরিয়েন্টে পাওয়া যায়, এক্সিনোস ভেরিয়েন্ট এবং স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আপনি যদি নেন তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নেবেন, তাহলে কিন্তু আপনি পারফরম্যান্সও ভালো পাবেন, ইভেন ক্যামেরাতেও কিন্তু ভালো একটা আউটপুট পাবেন। স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনগুলো ক্যামেরার জন্য কিং হয়ে থাকে অ্যান্ড্রয়েড মার্কেট, এটা সবাই জানেন। আর এই 2025 সালের শুরুর দিক দিয়ে এসে এই S22 এর ক্যামেরাটা এখনো স্টিল নাও অনেক ভালো। আপনি যদি 30-32 কিংবা 35,000 টাকা দিয়ে একটা ফোন কিনেন, সেই ফোনগুলোর সাথে খুব ভালোভাবে কিন্তু এই S22টা কম্পিট করতে পারবে। শুধু কম্পিটই না, আমার কাছে মনে হয় যে এটাই এখন পর্যন্ত ক্যামেরার দিক দিয়ে সেরা ফোন বলতে পারেন, কারণ এর মেইন লেন্সটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের এবং তার পাশে একটা 3x 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। আর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে
থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে খুবই কালারফুল, শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে। হ্যাঁ, স্যামসাং খুবই স্যাচুরেটেড ছবি তোলে রিসেন্টলি না গত লাস্ট কয়েক বছর ধরে এরকম স্যাচুরেটেড ছবি তুলে আসতেছে, যেটাই মানুষজন বেশিরভাগ পছন্দ করে থাকে। আর এর ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই ভালো ছিল, দেখেন যে ছবিগুলো কত সুন্দর আসে। তার পাশাপাশি কিন্তু এর আলট্রাওয়াইডের যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়েও খুবই সুন্দর ছবি তোলা ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে। ইভেন দেখলাম যে মেইন লেন্সের মতো এর আলট্রাওয়াইডের ক্যামেরাটাও লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে। দেখা যায় যে একটু প্রবলেম হয়, যেরকম ছবি তোলার পরে একটু সময় নিয়ে প্রসেস করে, এইটাই আমার কাছে বিরক্ত লাগে। তাছাড়া এই প্রাইস রেঞ্জে এর ছবি নিয়ে আমি কোনো অবস্থাতে কোনো কমপ্লেন করতে চাই না। আর 3x টেলিফোটো লেন্স দিয়ে যে ছবিগুলো তুলতেছিলাম সেগুলো খুবই শার্প এবং ডিটেইল ছবি রাখতে পারতেছিল, ডাইনামিক রেঞ্জ কিন্তু ভালো ছিল। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে 3x দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবিগুলো তুলবেন সেগুলো তো আপনি মানে ফিদা হয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর পোর্ট্রেট উঠতেছিল। এই 30-35 হাজার টাকা এখন ইউজড যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু এক্সট্রা কোনো টেলিফোটো লেন্স থাকে না। এটাই আমার কাছে মনে হয় যে একমাত্র ফোন যেটার মধ্যে 3x টেলিফোটো লেন্স থাকতেছে, এবং এটা দিয়ে যে পোর্ট্রেটগুলো তোলা যায় পোর্ট্রেটগুলো সত্যি অসাধারণ ছিল। এই পোর্ট্রেটগুলো যদি দেখেন আপনার অবশ্যই মনে হবে যে ডিসপ্লে ইস্যু হোক কিন্তু আমি এই ফোনটাই কিনবো। আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো খুবই সুন্দর ছিল, এটা খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে। ছবি কোনো অবস্থাতেই সফট করে না, মানে আপনার মুখে যদি কোনো দাগ টাগ থাকে খুব ক্লিয়ারলি দেখা যাবে, বাট আপনি কিন্তু চাইলে এতে ফিল্টার ইউজ করতে পারবেন, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আর সেলফি ক্যামেরা থেকে খুবই ভালো আউটপুট পাবেন। এই ফোনটাতে শুধুমাত্র ফটোগ্রাফিতে এগিয়ে আছে ব্যাপারটা এরকম না, এটা থেকে খুবই ভালো ভিডিও পাচ্ছিলাম, এবং এটা দিয়ে সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। তো চলুন না কিছু ভিডিও স্যাম্পল দেখে আসি। আইফোনে যেরকম সিনেমাটিক মোড থাকে আর এটাতে রয়েছে কিন্তু পোর্ট্রেট ভিডিও, যেটা এখন যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে মেইন লেন্সের পোর্ট্রেট ভিডিও। আশা করি পোর্ট্রেট ভিডিও কিরকম হয় সেটা বুঝতে পারছেন, এবং এই জায়গার মধ্যে কিন্তু 7 স্টেপ পর্যন্ত আপনার পোর্ট্রেটের ব্লার আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং এটাতে আমি 7 দিয়ে রাখছি এবং সর্বোচ্চ ব্লারটাই দেখতে পাচ্ছেন। যদি আমি একটু জোরে মুভ করি তখন কিন্তু দেখা যায় যে এটার এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না, মাঝে মাঝে কিন্তু এজ ডিটেকশন ছেড়ে দেয়। আর এখন রেকর্ড হচ্ছে 3x এর যে পোর্ট্রেট ভিডিও রয়েছে সেটা, এবং 3x হলে কিন্তু আপনার ফোন দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে এখন এই ফোনের যে ইন্টারনাল মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করা হচ্ছে, এবং 3x দিলে যদি ফোনটা আপনার এতটুকু মানে আমার এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমের ডিস্টেন্স যদি আপনি রাখতে চান তাহলে এটা ফোনটা আপনার যত দূরে যাবে তারপরে আপনি সাউন্ড কোয়ালিটি আশা করি বুঝতে পারবেন, কারণ এটা ফোন দূরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হওয়ার চান্স বেশি আছে, তখন আপনাকে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে। তাছাড়া কিন্তু আপনি এটা দিয়ে যদি 3x এ ভিডিও রেকর্ড করেন মানে পোর্ট্রেট ভিডিও, তাহলে এরকম একটা রেজাল্ট পাবেন। আই থিঙ্ক এই রেজাল্টটা সবার কাছে ভালো লাগে। স্যামসাং এর যে এস সিরিজের বেস ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে এগুলো কেনার আগে সবাই চিন্তা করে যে ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। এটা যেহেতু 3 বছর পুরাতন একটা ফোন, এটা থেকে আপনি খুব বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না, তারপরেও এটা থেকে অনায়াসে কিন্তু 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে একদিন পার করতে পারবেন সেটা আমি বলবো না। আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন, বাইরে প্রচুর ইউজ করেন, ব্রাইটনেস বেশি থাকে, তাহলে হয়তো আপনাকে এটা মানে বিকেলের দিকে গিয়ে চার্জে লাগাতে হবে, যার কারণে পাওয়ার ব্যাংক ইউজ করাটা মানে মাস্ট হয়ে যাবে এই ফোনটা কিনলে। এখন 2025 সালের শুরুর দিক দিয়ে এসে এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো দিচ্ছে না, এটাতে কিন্তু 3700 mAh একটা ব্যাটারি ইউজ করা আছে। তো ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আমি এটাকে কখনোই সাজেস্ট করি না। যাদের লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ লাগবে তারা কিন্তু S22 প্লাস যেটা রয়েছে সেটা দেখতে পারেন, যদিও কিনা সেটার প্রাইস অনেকটাই বেশি। বাট তাছাড়া আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে 2025 সালের শুরুর দিক দিয়ে 30-35 হাজার টাকা দিয়ে S22টা একটা বেস্ট ডিল। বাট নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো সময় ডিসপ্লে চলে যেতে পারে এবং ডিসপ্লেটা আপনাকে চেঞ্জ করা লাগতে পারে। আর ডিসপ্লে যদি চেঞ্জ করতে চান তাহলে মেবি 20-25 হাজার টাকা আবার খরচ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তীতে কি নিয়ে রিভিউ দেখতে চান সেটা চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।